তিনটে বিষয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে সামনের দিনগুলোতে বেশ ভোগাবে। এই তিনটে বিষয় হচ্ছে, প্রথমত জ্বালানি নিরাপত্তা, বিদ্যুৎ এবং গ্যাসের সরবরাহ ঠিক রাখা। দ্বিতীয় হচ্ছে বাংলাদেশে জঙ্গিবাদ বা জঙ্গিবাদের সম্ভাব্য উত্থান বা এই যে সামনের দিনগুলোতে জঙ্গিবাদকে নিয়ন্ত্রণ রাখা। এবং তৃতীয়টি হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। এই তিনটা বিষয়ে যদি সরকার ঠিকমতো নিয়ন্ত্রণ করতে না পারে বা এগুলোকে সামাল দিতে না পারে, তাহলে সামনের দিনগুলোতে সরকারের জন্য একটা সম্ভাব্য বিপদ অপেক্ষা করছে বলেই আমার মনে হচ্ছে। এবং সেরকম কিছু লক্ষণ এরই মধ্যে কিছুটা স্পষ্ট হয়ে উঠছে। যেমন প্রথমত আমরা যদি দেখি, সেটি হচ্ছে বিদ্যুৎ এবং জ্বালানির নিরবিচ্ছিন্ন সরবরাহ। বাংলাদেশে বিদ্যুৎ পরিস্থিতি এখন কেমন, এটি নিয়ে আর বলার কোনো অপেক্ষা রাখে না। মানে বিদ্যুৎ পরিস্থিতির ভয়াবহ অবস্থা, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে, গ্রামাঞ্চলে। এবং এই বিদ্যুৎ পরিস্থিতি সহসা ঠিক হবে এমন কোনো আভাসও কিন্তু পাওয়া যাচ্ছে না। সমস্যা হচ্ছে আমরা বিভিন্ন রকমের ভাষ্য পাচ্ছি কেন এই পরিস্থিতি তৈরি হলো। বিদ্যুৎ মন্ত্রী বলছেন এক কথা, প্রতিমন্ত্রী বলছেন আরেক কথা। হয়তো মোদ্দা কথা একটাই, কিন্তু তারা বিষয়টাকে দুইভাবে উপস্থাপন করছেন গণমাধ্যমে যতটুকু দেখা যাচ্ছে। এগুলো দেখে মানুষের মধ্যে আরও বেশি একটা সংশয়, সন্দেহ বা একটা বিরক্তি উৎপাদন করছে। যেমন বিদ্যুৎ মন্ত্রী বলছেন যে ভাসমান যে এলএনজি টার্মিনাল, সেটাতে ত্রুটি থাকার কারণে সরবরাহজনিত একটা সমস্যা হচ্ছে গ্যাসের, যার কারণে বিদ্যুৎ কেন্দ্রগুলোর উপরেও চাপ পড়ছে, বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না। কথা সত্যি, কিন্তু বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে আবার বলছেন, তিনিও একই কথা বলছেন, তার সঙ্গে উনি কিন্তু যোগ করছেন যে জ্বালানি কেনার মতো সরকারের অর্থ নেই। অন্যদিকে লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই। বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ তিনি বলছেন যে এলএনজি টার্মিনাল মেরামতে যুক্তরাজ্য ও সিঙ্গাপুরের প্রকৌশলীরা কাজ করছেন। মেরামত শেষে নতুন দুটি বয়লার একসঙ্গে চালু করতে হবে। কারিগরি সমন্বয়ের জন্য তখন পুরো সিস্টেমটি টানা ৭২ ঘন্টা বা ৩ দিন বন্ধ রাখা লাগবে, যার প্রভাবে সাময়িকভাবে দেশে গ্যাসের তীব্র সংকট দেখা দেবে। এটা তো আছেই, কিন্তু এর বাইরে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর কথা শুনে কিন্তু ভিন্ন কিছু মনে হচ্ছে। যেমন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত তিনি বলছেন একটা প্রোগ্রামে যে আমাদের প্রায় ৩০,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আছে, কিন্তু বিদ্যুৎ কেন্দ্র চালানোর জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ করতে পারছি না। জ্বালানি সরবরাহ নিশ্চিত করার জন্য তো অর্থের যোগান থাকতে হবে, সেই যোগানের জায়গাটি আসলে আমাদের হাতে নেই। পরিষ্কার কথা। তাহলে বিদ্যুৎ মন্ত্রী যেটা বলছেন যে সমস্যাটা এলএনজি টার্মিনালে, গ্যাসের টার্মিনালে যেখানে ত্রুটি হচ্ছে সেটা। অন্যদিকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলছেন গ্যাসের টার্মিনালে ত্রুটি তো আছেই, সরকারের কাছে আসলে টাকাও নেই। তার মানে টার্মিনালের ত্রুটিটা সারিয়ে ফেললে যে বিদ্যুৎ সরবরাহ বা গ্যাসের সরবরাহ অনেক স্বাভাবিক হয়ে যাবে, সেরকম তো বিদ্যুৎ প্রতিমন্ত্রীর কথায় আমরা বুঝতে পারছি না। এবং এই বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে বিএনপির কিন্তু একটা ইতিহাস আছে বিগত সরকারের সময়। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি যখন ক্ষমতায় ছিল, তারা ইফেক্টিভলি বিদ্যুতের প্রোডাকশন করতে পারেনি সেরকম। কেন করতে পারেনি সেটা নিয়ে নানা কথা আছে, নানা কিছু আছে। কিন্তু অবাক হয়ে এবার আমরা দেখলাম যখন বিএনপি সরকার গঠন করলো, ২০০১ সালে বিএনপি সরকারের যিনি বিদ্যুৎ এবং জ্বালানি প্রতিমন্ত্রী ছিলেন ইকবাল হাসান মাহমুদ, ওনাকে কিন্তু তখন সরিয়ে দেওয়া হয়েছিল। এই যে বিদ্যুৎ ব্যবস্থাপনায় অব্যবস্থাপনার কারণে, বিদ্যুৎ উৎপাদন করতে না পারার কারণে তখন ব্যাপক লোডশেডিং হতো, এভরি অল্টারনেট আওয়ারে লোডশেডিং হতো, ইভেন ঢাকা শহরে। শেষ পর্যন্ত একেবারে সরকারের মেয়াদের শেষের দিকে এসে, সম্ভবত ২০০৫ সালের শেষের দিকে বা ২০০৬ সালের মাঝামাঝি সময়ে তাকে, ইকবাল হাসান মাহমুদ টুকুকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী থেকে সরিয়ে দেওয়া হয়। তখন সেখানে আনোয়ারুল কবির তালুকদার নামে আরেকজন ব্যক্তিকে অ্যাপয়েন্ট করা হয়েছিল। এটা নিয়ে দুটো ভাষ্য আছে। অনেকে বলছিলেন তখন বিদ্যুৎ প্রতিমন্ত্রী হিসাবে ইকবাল হাসান মাহমুদ টুকু তার মতো করে কাজ করতে পারেননি, ওই জন্য ওই সমস্যা, তাকে স্কেপগোট করা হয়েছিল। আবার অনেকে বলছেন যে না, ওনার একটা প্রবলেম ছিল, উনি আসলে ব্যাপারটাকে সেভাবে ম্যানেজ করতে পারেননি, বাট আলটিমেটলি ওনাকে সরে যেতে হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, বিএনপি যখন আবার ২০ বছর পরে সরকার গঠন করলো, সেই একই ব্যক্তিকে কেন আবার একই মন্ত্রণালয় দিতে হবে? কারণ এই মন্ত্রণালয়কে ঘিরে তো ওনার ব্যর্থতার ইতিহাস রয়েছে, এটা যে কারণেই হোক না কেন। তাহলে ওনাকে কেন আবার এবার পূর্ণাঙ্গ, তখন হাফ মন্ত্রী ছিলেন, এবার তাকে আবার পূর্ণাঙ্গ মন্ত্রী করা হলো? ইকবাল হাসান মাহমুদ টুকু একজন এক্সপেরিয়েন্সড পলিটিশিয়ান, বাংলাদেশের রাজনীতি নিয়ে তার বিস্তর অভিজ্ঞতা, অনেক জানাশোনা।
কিন্তু এই মন্ত্রণালয়ের জন্য উনি ফিট কিনা বা এই মন্ত্রণালয়কে উনি কতটা এগিয়ে নিতে পারবেন, এটা তো একটা বড় দেখার বিষয় আছে। কারণ এখনও পর্যন্ত আমরা সাইন্স অ্যান্ড সিমটমস যেগুলো দেখতে পাচ্ছি, এগুলো নিয়ে তো দেশের মানুষ খুব একটা বেশি খুশি হতে পারছে না, এবং এই প্রশ্নটা অনেকের মনের মধ্যে ঘুরে ফিরে আসছে। আরেকটা হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি যে গ্যাসের বাংলাদেশে মজুদ কত আছে, এটা নিয়ে এক এক সময় আমরা এক এক কথা শুনি। যিনি আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ এবং জ্বালানি প্রতিমন্ত্রী ছিলেন নসরুল হামিদ বিপু, তিনি 2023 সালের জানুয়ারি মাসে সংসদে বলেছিলেন বাংলাদেশে 11 বছরের গ্যাস মজুদ আছে এবং গ্যাস শেষ হয়ে যাচ্ছে, এরকম একটা ধোঁয়া তুলে বাংলাদেশকে পুরোপুরি একটা আমদানি নির্ভর অবস্থায় তৈরি করা হলো, যে এলএনজি আমদানি করা হবে এবং সেটা পাইপলাইনে দেওয়া হবে, এবং বাসাবাড়িগুলোতে সিলিন্ডারকে জনপ্রিয় করে দেওয়ার চেষ্টা করা হলো, মানুষকে বাধ্য করা হলো, গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া হলো। কারণ কি, উনি তখন বলছিলেন যে বাংলাদেশে 11 বছরের গ্যাসের মজুদ আছে। এখন বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে, বিএনপি সরকার ক্ষমতা আসার পরে, তার 3 বছর পরে এখন বর্তমান বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ তিনি সংসদে বলেছেন বাংলাদেশে গ্যাসের 12 বছরের মজুদ আছে। তো 3 বছর আগে যেটা 11 বছরের মজুদ ছিল, 3 বছর পরে এসে এটা 12 বছরের মজুদ হলো কি করে? তাহলে আগের বিদ্যুৎ প্রতিমন্ত্রী কি মিথ্যা বলেছেন, বা হয়তো বলেছেন দেশকে আমদানি নির্ভর করার জন্য? আসলে বাংলাদেশে গ্যাসের মজুদ কত, কি অবস্থা, এটাকে যদি আমরা পূর্ণাঙ্গ পরিসংখ্যান না পাই, তাহলেও মানুষের মধ্যে কিন্তু একটা সংশয় সন্দেহ থাকবে। আর বর্তমান সরকারের উচিত হবে তেল গ্যাস উত্তোলনের জন্য সর্বাত্মক শক্তি নিয়োগ করা, ইন্টারন্যাশনাল কোম্পানিগুলোর জন্য এখানে দরপত্র আহ্বান করা। কারণ আপনি যদি যুগের পর যুগ এটা নিয়ে বসে থাকেন, তাহলে আমার তো বিদ্যুতের দরকার, আমার গ্যাসের দরকার, এই চাহিদা কীভাবে মিটবে? আর ওই যে একটা মুখস্থ কথা বলা হয় আমাদের এখানে যে বাপেক্সকে শক্তিশালী করতে হবে, বাপেক্সের সেই ক্যাপাসিটি নাই সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান করার জন্য, এটা তারা কোনো পারবেও না। এবং সরকার যে বাজেট দিবে, যা কিছু করবে, এটাতে যে বিলিয়নস অফ ডলার্স লাগবে, তার অর্ধেকই লুটপাট হয়ে যাবে। সুতরাং এখানে একটা আন্তর্জাতিক দরপত্রে যেতে হবে। কারণ আপনি যদি এটা নিয়ে বসে থাকেন যে আমি কিছুই করব না, সমালোচনার ভয়ে বা অন্য কিছুর ভয়ে, তাহলে তো কিছু হবে না, মানুষ দুদিন পরে রাস্তায় নামবে। সুতরাং সরকারকে এটা বেশ গুরুত্ব সহকারে এটা দেখতে হবে যে এনার্জি সিকিউরিটিকে তারা কিভাবে এনশোর করে। সেকেন্ড থিং, আসা যাক জঙ্গিবাদ প্রসঙ্গ। এটাও কিন্তু বিএনপির দিকে ইতিহাস আবার ফিরে ফিরে আসে কি না, এরকম একটা ভয় অনেকের মধ্যে তৈরি হয়েছে। কেন, 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন বাংলাদেশে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ নামে একটি জঙ্গি সংগঠনের উত্থান হয়েছিল। দেশের একযোগে সেখানে 64টি জেলায় বোমা হামলার ঘটনা ঘটেছিল। যদিও আবার বিএনপি সরকারের সময়ই তাদেরকে অ্যারেস্ট করে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাদের বিচার করে ফাঁসিতে ঝুলানো হয়েছিল, কোনো ক্রস ফায়ারের ঘটনা হয়নি, তাদেরকে ক্রস ফায়ারে মারা হয়নি। এখন আবার সে বিষয়টা বিএনপির জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে সামনের দিনগুলোতে। এর একটা বড় কারণ হচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটা রিপোর্ট, যেটি গতকালই প্রকাশ করা হয়েছে। এই রিপোর্টটি দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস মনিটরিং টিম। এই রিপোর্টের একটি জায়গায় তারা বলেছে যে there was some concern about AQIS trying to exploit Bangladesh to establish cells there, যার বাংলা করলে ব্যাপারটা এরকম জানা যায়, এ নিয়ে কিছুটা উদ্বেগ ছিল যে AQIS তাদের সেল বা সাংগঠনিক ঘাঁটি স্থাপনের জন্য বাংলাদেশকে কাজে লাগানোর চেষ্টা করেছে। অর্থাৎ এটা নিয়ে এই যে স্যাংশনস মনিটরিং টিম, তাদের একটা বেশ বড় ধরনের উদ্বেগ রয়ে গেছে। তারা বলছে না যে বাংলাদেশে অলরেডি ঘাঁটি হয়ে গেছে, কিন্তু AQIS, যেটা ভারতীয় উপমহাদেশ আল কায়দা, পাকিস্তানে যেটার উত্থান, তারা বাংলাদেশকে একটা ভূমি হিসাবে বা তাদের সাংগঠনিক কার্যক্রম জোরদার করার জন্য ব্যবহার করার চেষ্টা করছে, এরকম একটা প্রতিবেদন এই স্যাংশনস মনিটরিং টিম তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে দিয়েছে। এটা কিন্তু একটা রেড ফ্ল্যাগ, অ্যালার্ম বেল, অর্থাৎ একটা বিপদ ঘণ্টা এখানে বাজানো হয়েছে। সামনের দিনগুলোতে বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটতে পারে বা হতে পারে, এটা নিয়ে তাদের আশঙ্কা রয়ে গেছে। বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান যে ব্যাপারটা বা এটা যে অপারেটিভস যেগুলো আছে, এটা একেবারে নতুন কোনো বিষয় না। এটা বিভিন্ন সময় থাকে, হয়তো কিছুটা বাড়ে, হয়তো কিছুটা কমে, কিন্তু এটাকে একেবারে ইগনোর করা যাবে না। সরকার যদি এটাকে ইগনোর করে বা সে অনুযায়ী পদক্ষেপ যদি না নেয়, এবং এটাতে যদি একেবারে জিরো টলারেন্সের ভিত্তিতে তারা পদক্ষেপ না নেয়, তাহলে এটার কিন্তু চড়া মূল্য বিএনপি সরকারকে সামনের দিনগুলোতে দিতে হবে। কারণ বাংলাদেশে পশ্চিমা দেশগুলো বাংলাদেশকে যে ফ্রেমে দেখে, যে লেন্স দিয়ে দেখে,
তার একটা বড় জায়গা হচ্ছে এখানে জঙ্গিবাদের উত্থান। যদি সেখানে ভ্যালিড কোনো রিজন থেকে থাকে তাহলে পশ্চিমা দেশগুলোর দিক থেকে বাংলাদেশ একটা কঠোর চাপের মধ্যে পড়বে। ইউএনের যে টিমটা এই রিপোর্ট দিয়েছে তারা কিন্তু একটা এক্সপার্ট কমিটি, তারা সিকিউরিটি কাউন্সিলের যে স্যাংশন মনিটরিং টিম, তাদেরকে তাদের এই অভিজ্ঞতা দিয়ে তথ্য দিয়ে তারা হেল্প করে, এই রিপোর্টগুলো দেয় এবং সেটার ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করা হয়। এবং যারা এই রিপোর্টটা দিয়েছে, অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস মনিটরিং টিম, তাদের কাজ হচ্ছে বিভিন্ন দেশে এই যে আল কায়েদা, আইসিল বা দায়েশ, তাদের থ্রেটগুলো কেমন সেটাকে অ্যাসেস করা এবং একই সঙ্গে ইন্টেলিজেন্স গ্যাদার করা এবং ইনফরমেশন গ্যাদার করা এবং সেই অনুযায়ী ইউএন সিকিউরিটি কাউন্সিলের যে স্যাংশন মনিটরিং টিম আছে তাদেরকে সেগুলো ব্রিফ করা, তাদেরকে প্রতিবেদন দেওয়া, আর স্যাংশন মনিটর করা, অর্থাৎ যেসব সংগঠন, ব্যক্তি বা দেশের উপরে ইউএনের স্যাংশন দেওয়া আছে সেগুলো ঠিকঠাক মতো পালিত হচ্ছে কিনা, অন্যান্য দেশগুলো সেটা ঠিকঠাক মতো পালন করছে কিনা, এটাকে তারা মনিটর করে এবং এটা তারা ইউএনকে জানায়। এবং নতুন কাউকে এখানে অন্তর্ভুক্ত করতে হবে কিনা এই সিদ্ধান্ত তাদের রিপোর্টের পরিপ্রেক্ষিতে আসে। সুতরাং বাংলাদেশের জন্য এই মুহূর্তে ব্যাপারটা নিয়ে অনেক বেশি হইচই না করলেও এটা একটা রেড ফ্ল্যাগ, এটা আমরা বলতে পারি। এবং সে অনুযায়ী কিন্তু এই সরকারকে একেবারে জিরো টলারেন্স নিতে হবে এবং পশ্চিমা বিশ্ব এটা নিয়ে কখনোই কম্প্রোমাইজ করবে না, এই বিষয়টা মাথায় রাখতে হবে। থার্ড থিং হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিএনপির জন্য বরাবরই একটা মাথা ব্যথার কারণ এখানেও বিএনপির একটা হিস্ট্রি আছে। 2001 থেকে 2006 সালে বিএনপি যখন সরকার পরিচালনা করেছে তখন আইনশৃঙ্খলা পরিস্থিতির কিন্তু ব্যাপক অবনতি হয়েছিল এবং এই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে তখন আমরা দেখেছি ঢাকা শহরে দিনে দুপুরে ওয়ার্ড কমিশনারদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল, ব্যাপক খুনখারাবি হয়েছিল। এক পর্যায়ে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি অপারেশন ক্লিন হার্ট সেনাবাহিনীর দ্বারা পরিচালনা করার জন্য তিনি এটা নির্দেশ দিয়েছিলেন এবং সেটা করা হয়েছিল। এটা নিয়ে নানা বিতর্ক আছে, বিতর্ক থাকতেই পারে, কিন্তু কোনো কিছু বিতর্ক হবে বা বিতর্কের নিয়ে আমি যাব না এবং কোনো ব্যবস্থা নেব না, এই দৃষ্টিভঙ্গিটাও হয়তো ঠিক হবে না। সরকারকে তার কর্তৃত্ব এস্টাবলিশ করতে হবে, তার প্রেজেন্সটা দেখাতে হবে। অফকোর্স সেটা হিউম্যান রাইটসকে পদদলিত না করে এবং মানুষের অধিকারকে পদদলিত না করে, আইনশৃঙ্খলা ব্যবস্থা বলে তো একটা কথা আছে, সেটা যদি না হয় তাহলে কিন্তু বিভিন্ন জায়গায় যেভাবে চুরি, ডাকাতি, সহিংসতা, খুনখারাবি হচ্ছে এগুলোর জন্য কিন্তু জনমনে একটা নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হচ্ছে এবং এই আশঙ্কাটা যত ঘনীভূত হবে এটা সরকারের জন্য কিন্তু একটা বিপদ সংকেত তৈরি হবে। এবং থার্ড থিং হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। এই বিএনপি সরকারের জন্য বা তারেক রহমানের জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে এগুলো। তিনি ভারত যাবেন কি যাবেন না, ভারতে গেলে কবে যাবেন, এই ব্যাপারগুলো কিন্তু অত মুখ্য বিষয় না। এগুলো নিয়ে আলোচনা হচ্ছে, হবে, ভারতের সঙ্গে সম্পর্ক, কিন্তু মূল বিষয় থেকে ডাইভার্ট হওয়া যাবে না।